নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বং ক্রনিকলস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গত সপ্তাহে পরপর বেশ অনেকগুলো দিন বরফ পড়েছিল, আর তারই একদিনের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। ভোরবেলা উঠেই দেখি রাতেই বেশ অনেকটা স্নোফল হয়েছে। সকালে না ছেলের ডে কেয়ার থেকে হঠাৎ টেক্সট আসলো, ওখানে লিখেছে স্কুল কার সেদিন আসবে না, আমাকেই না স্কুলে দিয়ে আসতে হবে। তাই বেশ আনন্দের সহিত ছেলেকে নিয়ে ওকে ডে কেয়ার পৌঁছতে যাই। রাস্তায় বেরিয়েই দেখি স্নো কাটার ট্রাক এসেছে, আর দোকানদাররা নিজেদের দোকানের সামনে বরফ কাচিয়ে নিচ্ছে। কারণ আমরা না একদম মেইন সিটিতে থাকি, তাই সকাল থেকেই রাস্তাঘাট খুব ব্যস্ত, জমজমাট। তাই রাস্তা থেকে বরফ ক্লিয়ার না হলে না অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ধরুন, এই বরফের পাশে এই কালো কালো পোর্শনটা দেখছেন না, এর মধ্যে কিছু জায়গায় না ব্ল্যাক আইস রয়েছে, যেটা হঠাৎ বুঝবেন না, কিন্তু পা পিছলে যেতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই ভোরবেলা থেকে অলরেডি 4 থেকে 5 খানা পাবলিক সেফটি অ্যালার্ট মোবাইলে চলে এসেছিল অ্যাবাউট সেফ ড্রাইভিং। যাই হোক, হাঁটা পথে তো, তাই তেমন ঝামেলা নেই। তাই ছেলেকে নিয়ে বেশ মজা করতে করতে ডে কেয়ার গেছিলাম। ছেলেও না পাউডারের মতো বরফ চারিদিকে দেখে ভীষণ এক্সাইটেড। দেখুন না কিরকম নিচে মাথা ঝুঁকে বরফগুলো দেখছে। এই যে দেখুন, ওই হলুদ গাড়িটার পেছনে আরেকটা গাড়ির না ধাক্কা লেগে গেছে। আর এখানে হলুদ গাড়ি হলো মোস্টলি বাচ্চাদের ডে কেয়ার বা ওই কিন্ডারগার্টেন জাতীয় আর কি কার হয়ে থাকে। এই কারণেই আমার ছেলের ডে কেয়ার আগে থেকেই সেদিন কার সার্ভিস দেবে না জানিয়ে দিয়েছে। উফ, সত্যি এটা দেখার পর মনে শান্তি পেলাম যে ভালোই করেছে ডিসিশনটা নিয়ে। ও, এখানে বলে রাখি, কারো কোনো ক্ষতি হয়নি, শুধু গাড়িটারই একটু ক্ষতি হয়েছে। এই পার্কটা না আমার ছেলের ডে কেয়ারের একদম পাশের পার্ক। এখানেই মেনলি আনা হয় ওদের খেলাতে। আরো আরেকটা পার্কে নিয়ে যায়, কিন্তু ওটা আরেকটু দূরে। এই পার্কটির নাম না ডাইনোসর পার্ক। এই যে দেখুন, এখানে দুটো ডাইনোসর আছে দেখতে পাচ্ছেন, তাই আর কি নাম দিয়েছে ডাইনোসর পার্ক। ভেবেছিলাম সাকুরা চেরি ব্লজমের সময় দেখাবো পার্কটা, কিন্তু বরফ ঢাকা অবস্থাতেও পার্কটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম শেয়ার করেই ফেলি, পরে নয় আরেকবার করব। পাখির ডাক শুনতে পাচ্ছেন? কি ভালো লাগছিল না তখন, কি বলি, চারিদিক বেশ নিস্তব্ধ, আর শুধু পাখির আওয়াজ। খুব ভাল লাগছিল। একা একাই আমি ওই পার্কটাতে হেঁটে বেড়াচ্ছিলাম। কিছুক্ষণের জন্যই সেদিন রোদ উঠেছিল, আর তাই চারপাশটা বেশ চকচক করছিল বরফে রোদের ঝলক পড়ে। এখনো পড়ছে পাউডারের মতন বরফ, হয়তো আপনারা খেয়াল করতে পারছেন না কারণ এতই সূক্ষ্ম, কিন্তু পড়ে যাচ্ছে বরফ। আর এই জায়গাটা দেখুন, সব আউটডোর জিম এখানে এত বেশি, মানে সব জায়গায় শুধু আউটডোর জিম। এরা এত মানে ফিটনেস ফ্রিক, আমি সবসময় দেখেছি, যে কোনো জায়গাতেই গেছি। এখানে না বাইরে সচরাচর বিড়াল বা কুকুর দেখা যায় না, বাট সেদিন দেখলাম, আর বেশ নাদুস নুদুস দেখতে, তাই না বলুন? আমার তো দেখে এটাকে চটকাতে ইচ্ছা করছিল, কিন্তু পালিয়ে গেছে। বরফ পড়ার মাত্রা বাড়তে থাকে। ভাবলাম বাড়ির দিকে রওনা হই। ছেলেকে ডে কেয়ারে দিতে যাওয়ার সময় যতটা বরফ দেখেছিলাম, ফেরার পথে অতটা বরফ কিন্তু আমার বাড়ির নিচে দেখিনি। কারণ আমাদের বাড়ির নিচতলার যে কেয়ারটেকাররা, ওরা বেশ অনেকটা বরফ কাচিয়ে ফেলেছে। ওটা দেখে না ভারী রাগ উঠে গেল। কেন, কিছুক্ষণ আর একটু বরফ থাকলে কি বা অসুবিধা হতো। ভাবলাম ডাইরেক্ট ঘরে না গিয়ে আমাদের বাড়ির 4 তলার যে পার্ক, ওখানে যাই, ওখানে দেখি কেমন লাগছে দেখতে। আসলে রাতের বরফটা না একটুক্ষণ রোদ ওঠায় অনেকটা গলতে শুরু করে দিয়েছিল, তাও আমার ভালোই লাগছিল চারপাশটা। এই জায়গাটা দেখুন কি সুন্দর। এখানে না
স্প্রিং বা গরমের সময় লোকজনেরা এখানে এসে বারবিকিউ করে, বাচ্চারা এসে আনন্দ করে, এখানে খাওয়া দাওয়া হয়। এই যে ছাতাগুলো এখন ক্লোজ দেখাচ্ছে, ওই সময় সব সময় খোলা থাকে এগুলো। খুব ভাল লাগে দেখতে। পরে যখন আবার ফুল ফুটবে বা গাছে পাতা আসবে আবার আপনাদেরকে দেখাবো এই জায়গাটা। আর এই জায়গাটা দেখুন, বাচ্চাদের খেলার জায়গা, সিস থেকে স্লাইড টুকটাক সবই আছে আর কি। আর এখানকার বেস্ট পার্ট হলো বাচ্চারা পড়লে ব্যথা পাবে না, সেইভাবেই গ্রাউন্ডটা তৈরি করা। তাই আমিও আমার ছেলেকে এখানে নিয়ে আসি খেলাতে। ও এখানে এসে খেলতে খুব পছন্দ করে। কিন্তু বাইরে এত ঠান্ডা যে নভেম্বরের শেষ থেকে তেমন পার্কে আনা হয় না, কারণ আমি তো ঠান্ডায় জমে জুবুথুবু। কটা দিন যাক, আর একটু ঠান্ডা কমলে আবার আনবো ছেলেকে। অনেক বাচ্চারাই বরফ নিয়ে খেলা করছে। এরা খুব বরফ নিয়ে না, ওই স্নোম্যান বানায়। একটা না স্নোম্যান কাটার একটা সিজার আছে, ওইটা দিয়ে ওরা এটা বানায়। আমার খুব ভাল লাগছিল, কাশ আমিও আমার ছেলের সাথে এটা করতে পারতাম। আমার গলা শুনেই বুঝতে পারছেন বেশ ঠান্ডা আর সর্দি লাগিয়েছি। হ্যাঁ, বেশ এক সপ্তাহ ধরে ভুগছি জানেন তো, তাই আপনাদের কাছে ভ্লগ দিতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই সর্দি কিন্তু লেগেছে আমার ছেলের দৌলতে। ছেলে ডে কেয়ার থেকে নিজে নিয়ে এসছে ফ্যারিনজাইটিস আর কনজাংটিভাইটিস, সেখান থেকে আমাকে উপহার দিয়েছে। এই যে এই সর্দি কাশির ব্যাপারটা না এখন একটা রুটিনে যেন চলে এসছে। যবে থেকে ছেলে আর কি স্কুলে মানে ডে কেয়ারে যাচ্ছে, ব্যাস ও ওখান থেকে বোধহয় ইনফেক্টেড হয়ে আসছে ওর, আর ছেলের থেকে আবার আমি, আমার হাজব্যান্ড আমরা পাচ্ছি, আর এই ভুগছি, এই সাইকেল চলছে। এখানে এসে অনেকের সাথে পরিচয় হলো আমাদের কমপ্লেক্সের আর কি। বাকিদের সাথেও টুকটাক কথা বলছিলাম, তাই তখন আর ভিডিও করিনি। ফটোশুটও জোর কদমে চলছিল। অনেকেই দেখলাম আমাদের কমপ্লেক্সের টিকটক বা ইনস্টার জন্য ফটো ভিডিও তুলতে ব্যস্ত। তাই আমি বা আর বাদ যাই কেন, তাই না বলুন? এই যে চারদিকের এই 4টে বিল্ডিং দেখছেন, এটা নিয়ে আমাদের এই কমপ্লেক্সটা, আর তারই এই প্রাইভেট পার্ক। কয়েকটা ফটো আর কি ওখানের পরিচিতরা আর কি একটু তুলে দিল। আর এই বাচ্চাদের সাথেও কিছুক্ষণ খেললাম। কিন্তু দেখছি ধীরে ধীরে কিন্তু বরফ পড়াটা বাড়তে থাকে, আর তার থেকে বেশি বাড়তে থাকে কনকনে ঠান্ডা হাওয়া। নাকে মুখে সূচের মতো বিঁধছিল সেদিন। আমার তো হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুল একদম পুরো ফ্রস্ট বাইটের মতন অবস্থা হয়ে গেছিল। আসলে আপনারা বলতে পারেন এত ঠান্ডা লেগেছে তাও বাইরে বরফের মধ্যে কেন? আসলে সোলে না প্রায় অনেকবারই বরফ পড়ে, কিন্তু ইজি ভাষায় বললে সোল হলো আমাদের পশ্চিমবঙ্গের কালিম্পং বা ধরুন ওই কোচবিহার বা আলিপুরদুয়ারের মতন জায়গা, আর আমরা থাকি ওই দীঘার কাছাকাছি জায়গা বা ধরুন মেদিনীপুরের কাছাকাছি জায়গা, মানে সমুদ্রের পাড়ে। তাই দেগুতে না বরফ অনেকবারই পড়েছে, কিন্তু জমতে দেখিনি কখনো। তাই ওই সপ্তাহে যখন জমতে দেখি বরফ, তখন বেশ ভাল লাগছিল, কারণ এটা সচরাচর তো দেখতে পাই না। কারণ উপর থেকে বরফ পড়ে, নিচ অব্দি যেতে যেতে বরফ গলে যায়। এটাই আমি প্রায় এখানে আসার পর সে ডিসেম্বর থেকে দেখে যাচ্ছি। এই এতদিনে বরফ জমতে দেখায় আমার খুব ভাল লাগছিল। আর বরফে খেলা করতে কার না ভালো লাগে বলুন? কিন্তু এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কত জোরে বরফ পড়ছিল তখন, আর শো শো করে হাওয়া, মানে তখন আর পারছিলাম না। কিন্তু তারপর বাড়িতে ফিরতেই হলো, কারণ নাক পুরো বন্ধ হয়ে গেছিল, শ্বাস নিতে পারছিলাম না, আর গাটাও বেশ ম্যাজ ম্যাজ করছিল, আর মাথার যন্ত্রণাও বেড়ে গেছিল। তাই ভাবলাম ঘরে গিয়ে 1 কাপ গরম চা যদি না খাই তাহলেই নয়, তাই তাড়াতাড়ি ঘরে গেলাম। ঘরে ঢুকে না আমার লিভিং রুমের জানলা দিয়ে দেখি কি জোরে স্নোফল হচ্ছে। তাই 1 কাপ গরম চা আর সাথে একটু ব্রেকফাস্ট নিয়ে জানলার ধারে বসে স্নোফল এনজয় করছিলাম। কি যে ভাল লাগছিল না ওই সময়টা, কিভাবে আপনাদেরকে বলি। আর এই জানলাটা দেখতে পাচ্ছেন, এই পাশটা হলো আমার কিচেন থেকে ভিউ।
কি অসাধারণ লাগছিল, কি বলি আপনাদের। কিন্তু এদিকে দেখছি আমার জ্বরও বেশ বেড়ে যাচ্ছিল, নাক তো একেবারেই বন্ধ, চোখেও হালকা হালকা ঝাপসা দেখছি। তাই তখনই ভাবলাম দেরি করে লাভ নেই, ডক্টর দেখিয়েই আসি। ছেলে চলে আসবে, তার আগেই ডক্টর দেখাই। বাড়ির না একদম কাছেই ক্লিনিক, তাই যেতে খুব একটা অসুবিধা হয়নি। এখানকার ক্লিনিকের না আমার সব থেকে বেশি কি জিনিস ভালো লাগে জানেন? ভীষণ নিট অ্যান্ড ক্লিন। জাপানেও সেটা এত নিট অ্যান্ড ক্লিন হয় না এখানকার ক্লিনিকগুলো, মানে তখন না ওই অসুখ অসুখ ব্যাপারটা আর লাগে না, বেশ রিল্যাক্স লাগে। আর এই ক্লিনিকের আরেকটি সুবিধা হলো এটাই, যেখানে যে 4 জন রিসেপশনিস্ট ছিল তাদের মধ্যে একজন আবার ইংলিশ বলতে পারে, মানে সামান্যই ভাঙা ভাঙা, কিন্তু ইংলিশ বুঝতে পারে আর বলতে পারে। আর এখানকার ডাক্তারও তাই, একটু অল্প স্বল্প ইংলিশ বুঝিয়ে দিতে পারে। ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো আমার টেম্পারেচার কত, আর বললাম প্রায় ওই 102 এর মতন, তাই তাড়াতাড়ি দৌড়ে এসছি আপনার কাছে। তো উনি সবকিছু চেক আপ করে বললেন আমার না আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়ে গেছে বেশ অনেকটা। বলল এত দেরি করে কেন এসছেন, এখন তো ইনজেকশনই নিতে হবে আপনাকে। আর বললেন 3 দিন পুরো রেস্ট নিতে আর হাইড্রেটেড থাকতে। আমি আবার হেসে বললাম আমার না 2 বছরের এক খুদে আছে, তাই কমপ্লিট রেস্ট আমার জন্য লাক্সারি মাত্র। Upper respiratory infection. Upper respiratory, okay. Include pharyngitis Okay. and sinusitis. Sinusitis, Yes. okay. Conjunctivitis or viral infection. Oh my god, upper respiratory, the total tract is all. From here. Yes. Yes, yes. Okay. Oh, I have a baby at home. Can't do this. আর বললেন আমার হিপ শটটা নিয়ে নিতে তাড়াতাড়ি। আর যখন ইনজেকশনটা দিচ্ছিল তখন একদম বুঝিনি, নার্সের হাতটা বেশ ভালো ছিল, কিন্তু পরে ব্যথা হয়েছে, কিন্তু যখন দিয়েছে বুঝিনি। যাই হোক, ইনজেকশন আর ওষুধ নিয়ে বাড়ি ফেরার সময় ছেলেকে একেবারে নিয়ে ঘরে ঢুকি, আর তারপর একদম শুয়ে পড়ি। আর তখন আর আমার শরীর দিচ্ছিল না, অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে সকাল থেকে। আমার আজকের এই কোরিয়াতে স্নোফল ব্লগটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু হন প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আরও একটা নতুন কোরিয়ার ব্লগ নিয়ে শিগগিরই ফিরে আসবো। আজ তাহলে আসি, 안녕히 계세요।